তো হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলেই ভালো আছো। তো দেরি না করে কাহিনীটা শুরু করে দিই। কাহিনীর শুরুতেই দেখি নদীর মধ্যে একজন লোক সাঁতার কেটে কোথাও যাচ্ছে। তারপরে রানী নামে একটা মেয়েকে দেখি যে রাস্তার মধ্যে কুকুরকে খাবার দিচ্ছে। রানীর ঘরের মধ্যে অনেক বড় একটা ধামাকা হয়। এসব দেখে রানী ভয় পেয়ে যায়। তারপরে দৌড়ে রানী ঘরের মধ্যে আসে, এসে দেখে ঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডারে ফাটার কারণে এত বড় ধামাকাটা হয়েছে। আর ওখানে ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। তারপরে রানী দেখে একটা কাটা হাতের মধ্যে রানীর নাম লেখা ছিল। এসব দেখে রানী কান্না করতে শুরু করে, কারণ এই হাতটা তার স্বামী ঋষির হাত ছিল। এই ধামাকাতে সে মারা গেছে। তারপরে পুলিশ ওখানে এসে ছানবিন করে একজন কনস্টেবল ইন্সপেক্টর ঋষিকে বলে যে স্যার, এই ধামাকা হওয়ার সময় মারা যায়নি, মাথার মধ্যে বাড়ি দিয়ে আগে মেরে ফেলেছিল। এই সব কথা শুনে ইন্সপেক্টর ঋষির সন্দেহ যায় ঋষুর বউ রানীর উপর। তারপর এখান থেকে কাহিনীকে আমাদের 6 মাস আগের কাহিনী দেখায়, যেখানে ঋষু আর তার ফ্যামিলিকে নিয়ে সে মেয়ে দেখতে যাচ্ছে। ঋষু আর তার ফ্যামিলি মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছে। তারপর আমরা রানীকে দেখি যে লুকিয়ে সে ঋষুর ফ্যামিলিকে দেখছিল। তখন রানীর মাসি এসে রানীকে বলে যে এ ছেলেটা ভালোই আছে, ওকে বিয়ে করে নে। তারপর তোর যতগুলি বয়ফ্রেন্ড ছিল সবগুলির থেকে এই ছেলেটা খুবই ভালো হবে আশা করি। তারপরে রানীর মাসি ঋষুকে গিয়ে বলে যে রানী তোমাকে রান্নাঘরে ডাকছে। ঋষু যখন রান্নাঘরে যায়, তারপর দুজনের মধ্যে অনেক কথা শুরু হয়। রানী বলতে শুরু করে যে সে কতটুকু পড়াশোনা করেছে, আর এটাও বলে যে সে রান্না করতে পারে না, কিন্তু এমনি সংস্কারী অনেক। তারপরে রানী ঋষুকে বলে কি আপনি দীনেশ কার্তিকের বই পড়েছেন? ওর বই বেস্ট ক্রাইম থ্রিলার আমার লাগে, কারণ ছোটো ছোটো এরকম টাউনের মধ্যে অনেক এরকম মার্ডার করে দেয় ওর বইগুলির মধ্যে যেরকম লেখা থাকে। ঋষু বলে আমি ওনাকে চিনি না, কিন্তু ওনার বই অবশ্যই পড়ব। তারপরে তাদের মধ্যে অনেক কথাবার্তা শুরু হওয়ার পরে ঋষু রানীকে বলে কি আমি একজন ইঞ্জিনিয়ার। এই কথা শোনার পর রানী ঋষুকে বলে তার রান্নাঘরের একটা খারাপ পাখাকে ঠিক করে দেওয়ার জন্য। ওখানে ঋষুর মা ভাবছে যে কি করছে এখনও রান্নাঘরে তারা দুজন। তারপর ঋষুর মা ওয়াশরুম যাবে বলে ও দেখতে আসে যে এখানে ঋষু কি করছে। এসে ঋষুর মাকে যে রানী রান্নাঘরে পাখা ঠিক করাচ্ছে ঋষুকে দিয়ে। তারপরে ঋষু রানীকে পছন্দ হয়ে যায়, সে রানীকেই বিয়ে করবে। কিন্তু ঋষুর মা ঋষুকে রানীর সাথে বিয়ে করাতে চাচ্ছিল না, কারণ ও জানে যে ঋষুকে রানীর সাথে দেখে বুঝে গিয়েছিল যে ঋষুকে তার কথায় কথায় নাচাবে। কিন্তু ঋষু রানীকেই নিয়ে অনেক কথা ভেবে নিয়েছিল। তারপরে সে চশমা সরিয়ে সে চোখের মধ্যে লেন্স লাগিয়ে একদম স্মার্ট হওয়ার মতো ও ঋষু রানীর নাম হাতের মধ্যে ট্যাটু বানিয়ে নেয়। তারপরে ফ্যামিলি একসাথে তাদের দুজনের বিয়ে হয়। তারপরে যেখানে রানী পুলিশ স্টেশনে দেখি বসে আছে। ঋষু মারা গেছে, 2 মাস হয়ে গেছে। ইন্সপেক্টর কিশোর এই রানীর উপর সন্দেহ হয় কি রানী তার স্বামীকে মেরে ফেলে। ইন্সপেক্টর কিশোর রানীকে সত্যি সব কথা বলার জন্য বলে। তারপরে এখান থেকে সিন আবার কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। তারপর দেখি যে রানী বিয়ে করার পর ঋষুর বাড়িতে আসে, কিন্তু সে বাড়িতে আসার পর ওর বাড়িতে কোনো ব্যান্ড বাজনা বা কোনো হইহুল্লোড়ই চলছিল না। রানী এসব দেখে বুঝে গিয়েছে যে এখানে ঋষু একদম নর্মাল একটা ছেলে। রানী এসব দেখে বুঝে গিয়েছে যে ঋষু একজন নর্মাল ছেলে, কিন্তু সে মন খারাপ হয়ে গেছে যে এসব দেখে যে ওর জন্য কোনো হাইহুল্লা বাজছে না। তারপর ও গিয়ে ঘুমিয়ে যায়। তারপরে সকালে রানী উঠে এসে বলে যে ওকে চা দেওয়ার জন্য। তারপর ঋষু চা বানাতে যায়, কিন্তু ওর মা বারণ করে ওকে চা বানাতে যাওয়ার জন্য। এখানে রানীকে বলে ঋষুর মা যে আজকে তোমার চা, আজকে সব কিছু তুমি বানাবে, সবার জন্য পকোড়া বানাবে, কারণ আজকে পাড়া প্রতিবেশী সবাই তোমাকে দেখতে আসবে যে তুমি কীরকম রান্না করতে পারো। তো এখানে রানী বলে যে আমি তো কিছুই রান্না করতে পারি না। তারপরে ঋষুর মা বলে যে না, তুই চা বানাতে যাবি না। তারপর রানীকে বলে যে তুমি গিয়ে বানাতে। তারপর রানী তো বলে যে আমি চা বানাতে পারি না। তারপর ঋষুর মা বলে যে তোমার মা তো আমাকে বলেছে তুমি নাকি সব কাম পারো ঘরের, তাহলে এখন কেন বলছো যে চা বানাতে পারছো না? তারপর রানী বলছে যে আমার মা তো অনেক কিছুই বলে। তারপর এসব কথার মধ্যে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর ঋষু গিয়ে চা বানাতে চলে যায়। তারপরে রাত্রেবেলা রানী ওর যে স্বামী আছে ঋষুকে একটু অ্যাট্রাকশন করানোর জন্য ও একটু নাইট ড্রেস পরে একটু সেক্সি টাইপের, আর ঋষু এসব দেখে ও একটু দুর্বল হয়ে যায়। তারপর এখানে রানী ঋষুকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে বিয়ে করার আগে অন্য কোনো মেয়েকে কি আগে গিয়ে দেখেছিলে? তারপর ঋষু বলে হ্যাঁ, একটা মেয়েকে দেখেছিলাম, ও খুবই সুন্দর ছিল,
সে ইটালিয়ানের খানা বানাতে পারত। তারপর এখানে সে যে রিশু আছে সে অনেকগুলি কথা ও মেয়েটার নামে শুরু করে, কিন্তু রানী তো এখানে আলাদা মুডিয়ে ছিল। তারপরে রানী এসব কথা শোনার পর ওর অনেক রাগ হয়। তারপর ও জোরে জোরে চিল্লাতে শুরু করে। তারপর রিশু এখান থেকে উঠে গিয়ে ও বাথরুমে বসে যায় চুপ করে। তারপরের দিন সকালবেলা রিশু যখন বাজার করে আসছিল তখন তার মা অনেকগুলি গালিগালাজ করতে শুরু করে, কারণ এখানে রানী যে রিশুর বাবা আছে রিশুর বাবাকে চুলগুলি ওর অন্যরকম ছিল, তাই যে এখানে রানী চুলগুলি কালার করে দিয়েছে, তাই জন্য ও খুব গালিগালাজ করতে শুরু করে। রিশুর মা মনে করেছিল যে সে মেয়েটা তো ঘরে লিয়েওগি যে ঘরের কাজকর্ম করবে, কিন্তু সে তো অন্য কিছু কাজকর্মে ব্যস্ত থাকে। তারপর ওই দিন রাত্রেবেলা রিশু আর রিশুর যে বন্ধু আছে আফজার ও একসাথে বসে মদ খাচ্ছিল। তারপর রিশুর বন্ধু বলে যে ওকে সবসময় একটু কন্ট্রোলের মধ্যে রাখতে শিখো, ওকে সবসময় টাইম টু টাইম বলো যে আমার জন্য চা এনে দিতে, খাবার এনে দিতে, সব কিছু ওর জন্য টাইম টু টাইম করতে শিখো। আর ওইখানে রানী যে তার মাসির সাথে কথা বলছিল যে রিশুকে কোনোভাবে ও অ্যাট্রাক্ট করতে পারছে না রানী। তারপর ওর মাসি বলে যে কোথাও গেলে তোমার যে উলনাটা আছে উলনাটা নিচে ফেলে দাও, ওকে দেখলে একটু অন্যরকম ভাবনা শুরু করো। তারপর এখানে দুজনেরই কথা রাখে, যেখানে রানী তার মাসির কথা রাখে এখানে রিশু যে তার বন্ধু বলেছিল সেরকমই ও এখানে করতে শুরু করে। আর এখানে যেখানে রানী যখনই রিশুকে দেখবে তখনই ওর যে উলনাটা আছে উলনাটা ও ফেলে দেয় ওর দিকে একটু অ্যাট্রাকশন হওয়ার জন্য। এসব দেখার সাথে সাথে রিশু একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু এসবের সাথে যে এসব কাণ্ডকীর্তি চলছে এখানে রিশুর মাও এসব দূর থেকে দেখছিল। তারপরে রিশুর বন্ধু আফজার ওকে বলতে শুরু করে যে তুমি রানীর সাথে একটু ক্লোজ হতে শিখো। তারপর বলে যে একটু যেখানে যাবে একটু ক্লোজলি থাকতে শিখো। তারপর এসব কথা শুনে এখানে রিজু মেনে যায়। তারপর রাত্রিবেলা রিশু আর রানী একসাথে ওরা একটু রোমান্টিক হতে শুরু করে, কিন্তু এসব দেখেও রিশু এখানে একটু নার্ভাস হয়ে যায়। তারপর ঋষি গিয়ে এখানে ঘুমিয়ে যায়, কিন্তু রানী এসব দেখে ও মনটা একদম পুরো ভেঙে যায়। রিশুকে ও কিছু না বলে ও ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালবেলা রিশু যখন ঘুম থেকে উঠে ও আশ্রমে যায় তখন রানীর মাসির কল আসে, ওকে জিজ্ঞাসা করে যে রাত্রিবেলা কি তোমাদের মধ্যে কিছু হয়েছে কি না। তখন রানী বলে যে ওর দ্বারা কিছুই হবে না, এসব আমি অনেক কিছু করেই দেখেছি। আর এসব কথাগুলি রিশু ও আশ্রমে সবগুলি কথা শুনে নিয়েছিল, আর রিশুর মনে অনেক দুঃখ পেয়েছে এসব কথা শুনে। এসব কথা শোনার পর রানীকে একটু ইগনোর করতে শুরু করে, আর রানী এখানে তার সাথে কথা বলার জন্য একটু চেষ্টা শুরু করে। ডেলি রানী চেষ্টা করে যে তার সাথে একটু কথা বলার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু ও বিরক্ত হয়ে গেছে যে ডেলি ওর সাথে ঠিক করে ও কথাও বলে না। তারপর একদিন বিরক্ত হয়ে রানী জিজ্ঞাসাই করে নেয় যে ওর সাথে এরকম ব্যবহার কেন করছে। তারপরে রিশু বলে দেয় যে তুমি যেন ওই দিন তোমার মাসির সাথে এসব কথা বলছিলে, যে আমার নামে যে এসব কথা বলছিলে সবগুলি কথা আমি শুনে নিয়েছিলাম। তারপর রিশু রানীকে জিজ্ঞাসা করে যে আপনার কীরকম ছেলের দরকার। তারপর এখানে রানী অনেক রকমের ছেলে স্টাইলের কথা বলে যে এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। তারপর রিশু ওকে উত্তর দেয় যে আপনার তো একসাথে 4-5টা ছেলের দরকার, কিন্তু আমি তো এরকমই না। তারপর রানী রিশুকে বলে যে একজনের মধ্যে তো এরকম একটা কি দুটা ক্যারেক্টার তো থাকতেই পারে। তারপর রিশু বলে যে আপনি যেরকম ছেলে টুকাচ্ছিলেন সেরকম ছেলে আপনি পাননি। তারপর তাদের মধ্যে পুরোপুরিভাবে কথা বলা বন্ধ হয়ে যায়। তারপর তাদের একসাথে ঘুমানো, একসাথে সব কিছু ঠিক আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছিল না। কিন্তু একদিন রিশুর যে মাসি আসে, মাসির ছেলে একদিন ওদের বাড়িতে বেড়াতে আসে, ওর নাম হচ্ছে নীল। তারপর নীল আসার সাথে সাথে ও বুঝতে পারে যে এখানে রানীকে দেখে যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ওরকম ভালোভাবে এরকম বন্ডিং নেই। তারপর এখানে রানী নীলের উপর একটু অ্যাট্রাকশন শুরু হয়, কারণ রানী যেরকম ছেলে টুকাচ্ছিল নীল সেরকমই ছেলে। তারপর নীল যখন রানীকে বলে যে চা বানিয়ে আনার জন্য, তো তখন রানী চা বানাতে চলে যায়। তারপর এসব দেখে নীল বুঝে নিয়েছিল যে রানী তার উপর একটু অ্যাট্রাকশানে চলে এসেছে। তারপর নীল যখন রানীকে বলে যে ওর জন্য খানা বানানোর জন্য, তখন সে খানা বানাতেও চলে যায়। এখানে নীল এসব দেখে বুঝছিল যে ও সব নীলের জন্যই ও করছে। তারপরে নীল তাদের রান্নাঘরে এসে ওর গালের মধ্যে টাচ করে এখান থেকে ও চলে যায়। তারপর যেখানে নীল থাকে সে রুমে চলে যায়। তারপর তাদের মধ্যে অনেক কিস একটু গুলুগুলু হয়ে যায়। তারপরে নীল একদিন রানীকে বলে যে ওর জন্য মাংস বানানোর জন্য, কিন্তু এখানে রানী পুরো একদম ভেজ ছিল, ও কোনো সময় চিকেন খায় না। কিন্তু ও নীলের জন্য ও বাজার থেকে গিয়ে মাটন এনে ওর জন্য রান্না করা শুরু করে। তারপরে ঢুকে তখন এখানে রিশুর মা ওকে বলে যে ও যে ঘরের মধ্যে ওরা রান্নাবাটি করে ও ঘরের মধ্যে এখানে চিকেন যাতে রান্নাবাটি না হয়। তারপর এখানে রিশু ওকে আলাদা একটা রান্না রুম দেখায়। তারপর ওখানে ও রান্না করে চিকেন। তারপরে যখন সবাই একসাথে খেতে যাবে, তো তখন এখানে রানী ওর জন্য যে নীলের জন্য মাটন বানিয়ে একসাথে খেতে যাবে, তখনই ও গিয়ে শুনে
রিশু মা বলছে যে নীল চলে গেছে নাকি কাউকে কিছু বলেনি, ও চুপচাপ এখান থেকে চলে গেছে। এসব শুনে রানীর মনের মধ্যে একটু ধাক্কা খায়। ও বুঝতে পারে যে ওকে এখানে ইউজ করে এখান থেকে নীল চলে গেছে। ওর মনটাও ভেঙে যায়। তারপরে রিশু যখন রাত্রিবেলা অফিস থেকে আসে তখন রানী ওকে খাবার বানানো যে মটন রান্না করেছিল ওর জন্য নিয়ে যায়। তারপর এখানে রিশু এসব দেখে খুব খুশি হচ্ছিল। ও ভাবছিল যে ওর জন্য ও এত পরিবর্তন হচ্ছে যে ও নিজে গিয়ে বাজার থেকে মটন নিয়ে আসছে, রান্না করছে, তারপর আবার আলাদা রুমে আলাদা কিচেন রুমে রান্না করছে। ও খুব মনে মনে খুশি হয়। তারপরে রানী যে রিশুকে সব কিছু সত্য কথা বলে দেয় যে এই মটনটা ও নীলের জন্য বানিয়েছিল। তারপর বলে যে ওর জন্য ও অ্যাট্রাকশান হতে শুরু হয়েছিল নীলের কাছে। তারপর তাদের মধ্যে যেন গুলুগুলু হয়েছিল সেসব কিছু ওকে বলে দেয়। কিন্তু এটাও বলে যে নীল ওকে ধোঁকা দিয়ে এখান থেকে চলে গেছে। তারপরে রিশু রানীকে এখানে কিছুই বলেনি। তারপর সকালে দেখি আমরা যে রিশু আগে যেরকম ছিল, যে ও যেরকম চশমা পরে থাকতো, লেন্সগুলিও চোখের লেন্সও খুলে ফেলে। তারপর ও চলে যায়, রিশু এখান থেকে চলে যায় নয়ডাতে গিয়ে ও নীলকে পিছন দিয়ে মারতে শুরু করে। কারণ এখানে ও গিয়েছিল নীলকে মারার জন্য রিশু, কিন্তু উল্টা এখানে নীলই রিশুকে মারে। তারপর রাত্রিবেলা রিশু যখন ঘরে আসে তখন রানী জিজ্ঞাসা করে যে ও কোথায় গিয়েছিল। তারপর এখানে রিশু বলে যে তোমার প্রেমিকার কাছে নীলের কাছে গিয়েছিলাম, যে ও তোমাকে এখানে ছেড়ে কেন গিয়েছে, তারপর ওখান থেকে আমি মার খেয়ে এসেছি। তারপর এখানে রানী ওর কাছে ক্ষমা চেতে শুরু করে। তারপর এখানে রিশু বলে যে তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। পরের দিন যখন রানী বাইরে বেরিয়ে ও ট্রলি সব কিছু নিয়ে বাইরে বেরিয়েছে তখন নীলের কিছু বন্ধুবান্ধব ওখানে এসে দাঁড়িয়ে যায়। তারপর ওকে অনেক কিছু বলতে শুরু করে। তারপর এখানে রিশু চলে আসে। তারপর রিশু আসার পর এখানে রানীকে বলে যে ও ঘরে যেতে এখানে রিশু দাঁড়িয়েছে। কিন্তু এখানেও তাদের বন্ধুরা রিশুকে অনেক কথা শোনাতে শুরু করে। ভিতর থেকে রানী এসব কথা শুনছে, কিন্তু ও মনে মনে ভাবছে যে ওর দোষের কারণে এখানে রিশু কত কথা শুনতে হচ্ছে বাইরের মানুষের থেকে। তারপর এখানে রানী ডিসাইড করে যে ওখানে যা কিছু হয়ে যাক ও রিশুকে ছেড়ে এখান থেকে যাবে না। তারপরের দিন যখন রানী সিঁড়ি থেকে নামবে তো তখন সিঁড়ি থেকে ও স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। তখন এখানে রিশু বাইরে থেকে সব কিছু দেখছে, গাড়ির সামনে ও দাঁড়িয়ে আছে, ও সব কিছু দেখছে, কিন্তু ও হেল্প করতেও যায়নি। তারপর দেখে যে এখানে কিছু পেপার লাগানো আছে, পেপারটির কারণে এখান থেকে ও স্লিপ খেয়ে পড়ে গেছে। তারপর রানী রিশুর মানিব্যাগে দেখতে যায় যে মানিব্যাগে কিছু টাকা নেওয়ার জন্য। তারপর ও মানিব্যাগে গিয়ে দেখে যে বাইরে যে সিঁড়ির মধ্যে যে কাগজটি লাগানো ছিল সে কাগজটির প্যাকেটই এখানে রিশুর মানিব্যাগে পড়ে আছে। তখনই সে বুঝে নেয় যে এজনের পিছনে রিশুরই এখানে কাজ। তারপরে এখানে রানী যখন রান্না করতে যাবে তখনই ও আগেই রিশু গ্যাসটা অন করে রেখেছিল। তো তখন ও যখন গ্যাস লাইট মারে তখন ওর হাত জ্বলে যায়, কিন্তু রিশু ওকে হেল্প করতেও যায়নি। এখানে ঋষি যখনই রানীকে দেখে তখন নীলা তার এন্টিমেন্টের সিন একটু তার চোখের মধ্যে বাঁচতে শুরু করে, তাই ও একটু সাইকো টাইপের হয়ে গিয়েছিল। কিন্তু এখানে রানীও জানে যে এইসবের কাজের পিছনে ওই দায়, কিন্তু তবুও তাকে কিছু বলে না, কারণ রানী তাকে ধীরে ধীরে করে ওকে একটু ভালোবাসতে শুরু করেছিল। তারপরে দেখি ওই দিন রাত্রেবেলায় রিশু ছাদের উপরে বসে ও মদ খাচ্ছিল। তো তখন সেখানে রানী এসে ও ছাদের উপরে উঠে দাঁড়িয়ে যায়। তখন রিশুকে বলে যে ডেলি এত আমাকে কষ্ট দেওয়ার থেকে আজকে এখান থেকে ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দাও, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তো তখন রিশু ওর কাছে যায়, কিন্তু ওকে ধাক্কা দেয় না, কিন্তু ও জানে যে ওকে মনে মনে ও খুব ভালোবাসে। তখন রানী তার কাছে আবার ক্ষমা চায় যে ওকে ক্ষমা করে দিতে, তারা আবার নতুনভাবে নতুন সংসার শুরু করতে চায়। তারপরে রানীর এসব কথা শোনার পর রিশু এখানে মনটা তার নরম হয়ে যায়। তারপর ওকে মাফ করে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে একটু ক্লোজলি কথা শুরু হয়ে যায়। তারপরে একদিন রিশু আর রানী ওরা বাইরে ঘুরতে যাবে। তো তখন রাস্তার মধ্যে একজন বাইকওয়ালা তার গাড়িটার যে আয়না আছে আয়নাটা ভেঙে ফেলে। তারপরে এখানে দেখতে পাই যে এখানে অন্য কেউ না, সে বাইকের মধ্যে নীলই বসে আছে। তারপরে এখানে নীলকে দেখে রানীর মনে অনেক জিদ হচ্ছিল। তারপরে এখানে রানী গাড়ি থেকে বেরিয়ে যে নীলের যে বাইক ছিল বাইকের যে আয়না আছে আয়নাটাও ভেঙে ফেলে। তারপরে এখানে কিছু দূর গিয়ে এখানে নীল আবার ফিরে আসে। তারপর রানীকে বলে যে ওর বাইক এখন পিছন খালি আছে, ও যদি বসতে চায় তাহলে বসতে পারে। এখানে রিজুর মনটা তখন অনেক গরম হয়ে যায়, ওর ভিতরে অনেক জিদ উঠে। তারপর ওর পিছু পিছে যেতে শুরু করে। তারপর এখানে রানী আর রিশু যখন গাড়ি দিয়ে যাচ্ছিল নীলের পিছু করতে করতে, রিশুর যে জিদ উঠছিল ওর উপরে, সেটা কিন্তু রানী দেখে বুঝতে পারে যে এখানে রানীকে ও এখনও খুব ভালোবাসে। তারপরে নীল থেকে ও পালিয়ে যায়। তারপরে এখানে যখন ও খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল রিশু, তাই জন্য গাড়িটা এখানে ডিস্টার্ব হয়ে যায়। তারপরে ওরা গাড়িটাকে এখান থেকে একটা মেকানিকের দোকানের সামনে আনে। তারপর তাদের মধ্যে একটু কিছু কথাবার্তা শুরু হয়। তারপরে তাদের দুজনের মধ্যে একটু ক্লোজলি কথাটা অনেক খুব বেড়ে যায়। তারপর তাদের দুজনের মধ্যে আবার একটু গুলুগুলু হয়ে যায়।
তারপর দুজনের মধ্যে যে এত লড়াই সব কিছু ছিল, এখানে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তারপরে সিন আবার আমাদেরকে যে কিশোর ইন্সপেক্টর ছিল, সেই কিশোর ইন্সপেক্টরকে দেখায় যে এখানে ও রিশুর বাড়ির কাছে ও যে পাড়া প্রতিবেশী আছে ওর ঘরের মানুষকেও জিজ্ঞাসা করতে শুরু করে। তো ওখান থেকে ওরা জানতে পারে যে নীল 2টার দিকে ওদের ঘরের মধ্যে ঢুকেছিল। তার 15 মিনিট পরে রিশু তাদের ঘরের মধ্যে গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে রানী ঘর থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তার মধ্যে একটা মেয়ে খেলছিল, মেয়েকে বলে যে তার ভাইয়াকে বলার জন্য যেন গেটটা লাগিয়ে দেয়। যখনই মেয়েটা গিয়ে বলতে শুরু করবে যে দরজাটা লাগানোর জন্য, তখনই মেয়েটা দেখে যে নীল দরজাটা লাগিয়ে দেয়। তারপরে এখানে পুলিশওয়ালা যে এসেছে ও এখানে সবার কাছে পুছতাছ করছিল। তো তখন একজন রিক্সাওয়ালাকেও জিজ্ঞাসা করে, তখন রিক্সাওয়ালা বলে যে রানী ম্যাডাম আমার সাথেই ছিল 3টা থেকে 3:30 4টা অবধি ও আমার সাথেই ছিল, ও বাজার করেছে, বাজার থেকে আমি আবার দাঁড়িয়েছিলাম, ওকে আবার বাজার থেকে এনেছি। তারপর ও এখান থেকে এসে রানীকে দেখে যে কুত্তাদের ও খাবার দিচ্ছিল, তখনই তাদের ঘরের মধ্যে ব্লাস্ট হয়। তারপর এখানে সাইকেলওয়ালা বলে যে এখানে রানী ম্যাডাম তো আমার সাথেই ছিল, কিন্তু ও কী করে এই মার্ডারটা করতে পারে। কিন্তু এ কথা শুনে ইন্সপেক্টর কিশোরের আবার মনটা গরম হয়ে যায়, মেজাজটা গরম হয়ে যায়। তারপর ও ভাবেই শুরু করে যে রানী এই মারাটা করেছে। তখন ইন্সপেক্টর কিশোরের কাছে একটা কল আসে। তারপর ও এখান থেকে চলে যায়। তারপর গিয়ে ল্যাপটপের মধ্যে দেখে যে একটা ভিডিও ফুটেজের মধ্যে আছে যে যেখানে রিশু তারা ঘর আছে, ঘরের পিছন দিয়ে যে নদীর আসা যাওয়া করা যায়, সেখান থেকে নীল বা কেউ এখান থেকে ভেসে চলে গেছে এই জল দিয়ে। তারপর এখানে কিশোরের বড় অফিসার এসে বলে যে এই কেসটা বদ্ধ করার জন্য, কারণ এই কেসটা 2 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত কিশোর কিছুই করতে পারেনি। তারপরে কিশোর ওই তার যে বড় অফিসার আছে, অফিসার থেকে ও 2 দিনের টাইম চায় যে 2 দিনের মধ্যে ও পুরো কেসটাকে সলভ করে দেবে। তারপরে এখান থেকে ইন্সপেক্টর কিশোর এই ভিডিও ফুটেজটা নিয়ে রানীকে দেখায়। রানীকে অনেক কিছু জিজ্ঞাসা করে, রানীকে মারে, অনেক কিছু বলে, কিন্তু রানী তবুও বলছিল না যে এইটাকে নীল বা কিছু কে হতে পারে, সে কিছুই বলছিল না। তারপর এখানে কিশোর ইন্সপেক্টর বলে যে রানীকে আজকে ছেড়ে দেওয়ার জন্য। তারপরের দিন রানীকে লাইট টেস্ট করার জন্য সত্যি বলছে না মিথ্যা বলছে, তাই জন্য ওকে এখানে আবার পুলিশ স্টেশনে ডাকা হয়। তারপরে রানী ওখানে পুলিশ স্টেশনে আসার পর বলে যে ও ওয়াশরুমে যাবে। তারপর ওয়াশরুমে গিয়ে ওর যে জুতা আছে, জুতার মধ্যে একটা পিন ঢুকিয়ে দেয় যাতে ও সবসময় একটু ব্যথা থাকে। তারপরে এখানে সত্যি কথা বেরোবে না। তারপরে রানী এসে বসে ওকে পরীক্ষা করাতে শুরু করে। তখন রানীকে জিজ্ঞাসা করা হয় যে ওই দিন কী হয়েছিল। তারপর আমরা আবার ফ্ল্যাশব্যাকে চলে যাই। তারপরে আমরা দেখি যে রিশুর বাবা মা ও কোথাও বেড়াতে যাচ্ছে, আর এখানে ঘরের মধ্যে রিশু আর রানী শুধু থাকবে। তারপরে এখানে রিশুর কিছু বন্ধুবান্ধব ওই দিন ঘরের মধ্যে আসবে। তখন রানী রিশুকে বাজারের মধ্যে কিছু খরচ আনার জন্য পাঠায়। তখন রিশু যখন বাজার থেকে সব কিছু খরচ এনে ও ঘরে আসে, তখন ঘরে এসে দেখে নীল ওদের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। নীল আর এখানে রানী কথা বলছে। তখন রানী রিশুকে বলে যে এ আমাকে এখানে বিরক্ত করার জন্য এসেছে। তারপর নীল রিশুকে বলে যে রানী আমার সাথে থাকতে চায়। তারপর এখানে রানী ওকে বলে দেয় যে না, ওর সাথে থাকবে না ও। তখনই রিশু রানীকে বলে যে ঘর থেকে বাইরে বেরোনোর জন্য। তো তখন রানী ঘর থেকে বাইরে বেরিয়ে ও ওখানে ঘুরতে শুরু করে। তারপর ও বাজার থেকে গিয়ে ও মটন আরও অনেক কিছু ও খরচ করতে শুরু করে দেয়। তারপর ও যখন আবার খরচ করে এসে ও কুত্তাদেরকে খাবার দিচ্ছিল, তখনই ব্রাশটা হয়ে যায়। তারপর ঘরে গিয়ে দেখে যে ওর স্বামী মারা গেছে। তারপরে আমরা আবার দেখি যে ডাক্তার ইন্সপেক্টর কিশোরকে বলছে যে ও শুরু থেকে রানীর হার্টবিট আর যখন শেষ হয়েছে এক্সাম তখন অবধি ওর হার্টবিট সেম ছিল, একটুও বাড়েনি একটুও কমেনি। তারপর ডাক্তার বলে যে লাইফ ডিটেক্টর ও এরকম একটা জিনিস যে তার হার্টবিট থেকে ও সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা প্রমাণ লাগায়। কিন্তু ওর তো প্রথম থেকে হার্টবিট ও অনেক স্পিডে চলতে শুরু করেছিল, কিন্তু এখানে তো ওকে বোঝানো সম্ভবই হবে না। কিন্তু ভিউয়ার্স, আমরা তো জানি যে রানী যখন ওয়াশরুমে গিয়েছিল তখন তার জুতোর পিছন দিয়ে ও একটা পিন ঢুকিয়েছিল, সেটা থেকেই তার হার্টবিট একটু স্পিডে হতে শুরু হয়েছে। তারপরে ডাক্তার পুলিশকে বলে যে এখন থেকে রানীর কাছে আমরা শুধু ইয়েস আর নোতে প্রশ্ন জিজ্ঞাসা করব, এখানে সে কথা বলতে পারবে না। তখনই ডক্টরের নজর রানীর জুতোর মধ্যে যায়, পায়ের দিকে, যে ও এভাবে ল্যাংড়ি হাঁটছে কেন। তারপর যখন রানীকে আবার ওখানে নিয়ে আসে পুলিশ রুমে, তখন আসার পর রানীর জুতা খুলে, তারপর জুতা খুলে দেখে যে জুতোর মধ্যেই ও একটা পিন লাগিয়ে রেখেছে, তাই জন্য ওর হার্টবিটটা এভাবে বাড়ছিল। তারপরে ডাক্তার আবার তাকে জিজ্ঞাসা করে যে সে কি রিশুকে মেরেছিল, হ্যাঁ কি না। তারপর রানী বলে না, কিন্তু তবু লাইট ডিফেক্টিভ টেস্টটা রানীর যে মিথ্যা কথা বলছে সেটা কিন্তু ও ধরতে পারছিল না। তারপরে আমরা দেখি যে কিশোর ইন্সপেক্টর আসে। তারপর ওর বড় অফিসার এসে ওই কেসটা থেকে যে 2-3 মাস হয়ে গেছে এই কেসটা ধরেছে, সেখান থেকে ও
বের করে দেয় কেসটা থেকে, যে অন্য কেসও দেখার জন্য। তারপরে এখানে রানীর মধ্যে যতগুলি ওই কেস ছিল সবগুলি এখানে বদ্ধ হয়ে যায়, রানী এখান থেকে ভালোভাবে বেরিয়ে যায়। তারপর এখানে কিশোর বলতে শুরু করে ইন্সপেক্টর যে এখানে যাই কিছু হয়ে যাক, ও অন্য কিছুতে যাক বা কিছু, ওর নজর সবসময় রানীর উপরেই থাকবে। তারপরে আমাদেরকে 5 বছর পরের কাহিনীকে দেখায় যে ইন্সপেক্টর কিশোরের এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। তখন তারা দোকান থেকে কিছু খরচ কিনছিল, তো তখন যে রানী যেন বলতো যে কার্তিক পণ্ডিতের যে বইটা পড়ার জন্য পড়েছিল, তখন ওই বইটাকে ও দেখে তারপর বইটা ও কিনে নেয়। তারপর ও রেল দিয়ে যেতে যেতে যখন পড়া শুরু করে, তো তখন সে বুঝতে পারে যে তাদের মধ্যে কি হয়েছিল। ওই দিন যে রিশু ও তাড়াতাড়ি বাজার খরচ করে ও ঘরের মধ্যে চলে আসে। ওখানে নীল চলে এসেছিল, যার সাথে রানী কথা বলছিল। রানী বলে যে এই আমাকে এখানে বিরক্ত করার জন্য এসেছে। তারপর নীল তাদেরকে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। যখন ওরা কিছুতেই কোনো কথা মানছিল না, তখন নীল যে এখানে রানীর প্রাইভেট অনেক ভিডিও দেখাতে শুরু করে, যদি ওর সাথে যদি এরকম ব্যবহার করে তাহলে সেই ভিডিওগুলি ও ভাইরাল করে দেবে। এসব দেখার পরে রিশুর ভিতরে অনেক রাগ হয়। তারপর এখানে নীলকেও মারতে শুরু করে। কিন্তু এখানে নীল রিশুকে শুধু ও মারতে শুরু করে, কারণ এখানে রিশু নীলের সঙ্গে ও ঝগড়া করে পারছিল না। তখন পিছন দিয়ে রানী একটা মটনের একটা লেগ পিস নিয়ে এসে ওর মাথার মধ্যে মারে। তখন সে এখানে মরে যায় নীল। এসব দেখে রানী অনেক ভয় পেয়ে যায়। তখন রিশুকে বলে যে পুলিশকে বলার জন্য যে আমি স্বীকার করে নেব যে এটাকে আমি মেরেছি। কিন্তু ঋষি ওকে এসব করার জন্য ওকে মানা করে যে এসব ও না করতে, কারণ ও দীনেশ পণ্ডিতের বইটার মধ্যে পড়েছিল, ওর ব্রেনের মধ্যে অনেক কিছু চলছে। তারপরে ও যে নীলের যে ড্যাশ ছিল সেই ড্যাশটা এখানে রিশু পরে নেয়, আর রিশুর যে ড্যাশটা ছিল সেই ড্যাশটা নীলকে পরিয়ে দেয়। তারপর এখানে রিশুর হাতটা কেটে নেয়, এখানে নীলের হাতটাও ও কেটে নেয়। তারপরে রিশু এখান থেকে রানীকে বলে যে ও বাজারে গিয়ে বাজার করার জন্য, সেখান থেকে সেইভাবেই এখান থেকে ও রানী বেরিয়ে যায় বাজার করার জন্য। তারপর আগে আমরা যা দেখেছিলাম যে বাজারে গিয়ে ও যা খরচ করেছিল সেই খরচই, আর যে মাটনটা দিয়ে ওর মাথার মধ্যে মেরেছিল সেই মাটনটা নিয়ে ও বাজারে গিয়ে টুকরা করে এনে তাদেরকে ও খাওয়িয়ে দেয়। আর ওখান দিয়ে রিশু ঘরের মধ্যে গ্যাস জ্বালিয়ে ওখানে আগুন লাগিয়ে সে পিছন দরজা দিয়ে ও নদীর মধ্যে ডুব মারে। তখন তাদের ঘরের মধ্যে একটা বড় ধামাকা হয়, আর রিশু রানীকে যেভাবে বলেছিল করার জন্য এখানে রানী সেম ওভাবেই করে। তখন ইন্সপেক্টর কিশোর বুঝতে পারে যে এখানে মার্ডারটা রিশুর হয়নি, এখানে নীলের হয়েছে। আর রানীকে বাঁচানোর জন্য রিশু তার হাতটাই কেটে দিয়েছিল। তারপরে আমরা রিশুকে দেখি যে এই যে নদীর মধ্যে ও পড়েছিল, তো তখন পুরো নদীটার মধ্যে রক্ত অনেক বেশি গিয়েছিল, তো তখন সে বেহুশ হয়ে যায়। তারপরে সিন কাট হয়ে আমাদেরকে দেখায়, তারপরে আমরা রানীকে দেখি যে ও কোথাও ট্রেন থেকে ও নিচে নামে। তারপর আমরা ভাবি যে এখানে রিশু মারা গেছে, কিন্তু রিশু মারা যায়নি। তারপর পিছন দিয়ে দেখি রানীর পিছন দিয়ে রিশু ওখানে চলে এসেছে, আর ওখানে তাদের দুজনের মিলন হয়। সেখানেই পুরো ছবি খতম হয়ে যায়। আর এরকম ছবির কোনো এক্সপ্রেশন শোনার জন্য আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন ছবির আপনি এক্সপ্লেন শুনবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ঘন্টা দাবিয়ে দেবেন, আর সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো বাই।